সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্ধারিত সময়ের পরে হলেও যে মহান সৃষ্টিকর্তা এই লাইভটি করার জন্য তৌফিক দান করলেন, শুরুতেই সে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আজকে সকালবেলা ঘোষণা করা হয়েছিল যে আজ রাত 9টায় একটি লাইভ করা হবে, কিন্তু নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। অনুরোধ করা ছিল যে সকল ভাই বোন বন্ধুদের সুযোগ রয়েছে তাদেরকে যুক্ত থাকার জন্য। যারা ওই সময় নির্ধারিত সময়ে যারা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছেন, আসলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যথাসময়ে শুরু করতে না পারার জন্য। আসলে ঘোষণায় করা ছিল তখন যে 5টি বিষয়ের উপরে অল্প কিছু করে আলোচনা করা হবে। সেটা হলো সাধারণ শ্রমিক, শ্রমিক রাজনীতি, শ্রমিক নেতা ও শ্রম দপ্তর। প্রত্যেকটা বিষয়ই রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা রাষ্ট্র সকল ক্ষেত্রে উন্নয়ন হয় শ্রমিকদের হাত ধরে। শ্রমিকদের রক্ত ঘামানো, রক্ত ঝরানো পরিশ্রমে প্রত্যেকটা রাষ্ট্রে উন্নয়ন ঘটানো সম্ভব হয়। বাংলাদেশেও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে দিনে দিনে এই রাষ্ট্র উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আর শ্রমিকদেরকে প্রত্যেকটা রাষ্ট্রই আলাদাভাবে মূল্যায়ন করে, আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের বাহিরে নয়, বাংলাদেশে শ্রমিকদের কল্যাণে শ্রম আইন পর্যন্ত আলাদা রয়েছে। কিন্তু সে আইনের সঠিক প্রয়োগ এই রাষ্ট্রে শতভাগ হচ্ছে না। হয় সাধারণ শ্রমিকরা জানতে পারছে না, শ্রমিক নেতৃবৃন্দগণ বোঝার চেষ্টা করছেন না, শ্রম দপ্তর স্বাধীনভাবে আইনের শাসন কায়েম করতে পারছেন না। যেমন সাধারণ শ্রমিকদের কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো হলো সাধারণ শ্রমিকগণ খুব ভালো করে জানেন এই দেশে যারাই শ্রমিক থেকে শ্রমিক নেতা হওয়ার চেষ্টা করে, তারা যদি কোনো এক সময় শ্রমিক নেতা হয়ে যায়, তবে তারা শ্রমিকদের রক্ত শোষণ করে কিছুদিনের মধ্যেই শত শত এমনকি হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান। শ্রমিক রাজনীতিকে ইস্যু করে তারা ব্যবসা শুরু করে দেন বিভিন্ন ধরনের ন্যায় এবং অন্যায় পথে, বিভিন্ন ভাবে মালিক পক্ষদের কাছ থেকে হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে শত শত সুযোগ সুবিধা লুফে নেন শ্রমিকদেরকে সাইনবোর্ড করে। আর যে সকল নেতৃবৃন্দরা নিজেরা নেতৃবৃন্দ হওয়ার জন্য চেষ্টা করেন না,
নিজেরা শ্রমিক নেতা হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন না, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভোট কিনেন না, তারাই দেখবেন শ্রমিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করে। কারণ তারা সব সময় ভাবে আমি তো নেতা হয়ে চেয়েছিলাম না, আমাকে নেতা বানানো হয়েছে। সাধারণ শ্রমিকরা আমাকে যে আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছে, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা মৃত্যুর পরে বিচারের দিনে আমাকে ধরবে, এই ভয় যাদের ভিতরে কাজ করে এবং এই জবাবদিহিতা যাদের ভিতরে কাজ করে যে সাধারণ শ্রমিকরা আমাকে নিজ দায়িত্বে বিনা খরচে তাদের আমানত ভোট দিয়ে নেতা বানিয়েছেন, অতএব আমরা যদি শ্রমিকদের কল্যাণে কাজ না করি তাহলে আমাদেরকে এর জবাব দিতে হবে। আমরা শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়েছি, শ্রমিকদের কল্যাণে কাজ করতে না পারলে আমাদেরকে জবাবদিহিতা করবে শ্রমিকরা। এই দুই ধরনের ভয় যাদের ভিতরে রয়েছে তারা কখনোই শ্রমিকদের রক্ত শোষণ করবে না, তারা কোনোভাবেই শ্রমিকদের রক্ত শোষণ করার চেষ্টা করবে না। আরেকটি বিষয় যাদের ভিতরে থাকবে সেটা হলো যে যাদের ভিতরে লজ্জাবোধ থাকবে, যারা মনে করবে আমি কালকে যখন শ্রমিক ছিলাম, আমি কালকে একজন পরিবহন শ্রমিক ছিলাম, ড্রাইভারি করতাম বা বাসের হেল্পারি করতাম, আমি কালকে নির্মাণ শ্রমিক ছিলাম, ইট গাঁথনি করতাম, ঢালাই করতাম, আমি কালকে রিক্সা শ্রমিক ছিলাম, নিজে ভ্যান চালাইতাম, আমি কালকে কুলি শ্রমিক ছিলাম, আমি নিজে মাথায় করে বস্তা নিয়ে যেতাম। সকল সেক্টরের ক্ষেত্রেই কালকে আমি নিজে হাতে কাজ করতাম, আর আজকে আমি কয়েকজন শ্রমিকের নেতা হয়ে গেছি, তার কিছুদিন পরে আজকে আমার 5 তলা 10 তলা একটা বিল্ডিং হয়েছে, আমি শত কোটি টাকার মালিক বনে গেছি। এইটা যদি সাধারণ শ্রমিক আমাকে বলে ফেলে যে তুমি এটা কোথায় থেকে করলে, এই লজ্জাবোধ যাদের ভিতরে আছে তারাও সব সময় শুধুমাত্র শ্রমিকদের কল্যাণে কাজ করবে। আর এই ভয়, এই লজ্জা আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি শ্রমিক নেতার ভিতরে থাকা উচিত। এর কারণ শ্রমিকরা অল্প শিক্ষিত মানুষ, সাদাসিধে মানুষ, এরা খুব বেশি বোঝে না, এরা খুব বেশি জানে না। আপনি চিন্তা করে দেখেন, একজন শ্রমিক সামান্য একটা বিপদে পড়লেই সাথে সাথে ছুটে আসে নেতার কাছে যে আমার এরকম ছোট্ট একটা বিপদ হয়েছে, বা সেটাকে সে বড় মনে করে নেয় যে আমার একটা বিপদ হয়েছে, নেতা আমাকে বাঁচান। সাথে সাথে আমরা রক্ত শোষণকারী নেতারা চেষ্টা করি সেই সাধারণ শ্রমিকের সেই সমস্যা তো সমাধান করে দেব, ঠিক আছে, কিন্তু পাশাপাশি তার পকেটটা কেটে নেব। আজকে শ্রমিক বিপদে পড়ে আপনার কাছে এসেছে, আপনি তার পকেটের দিকে তাকাইলেন, কাল কিয়ামতের দিনে যখন আপনি বিপদে পড়বেন আপনার পকেটের দিকে কে তাকাবে? আর যে আপনার বিপদ, যেই কারণে আপনি বিপদে পড়বেন, যার কাছে আপনি বিপদে পড়বেন, তার কি আসলে কোনো পকেটের দিকে তাকানোর সুযোগ আছে? সে যেটার দিকে তাকাবে সেটা হলো আপনি যে অন্যায় করেছেন, আপনার ভালো কাজের
যে সওয়াব গুলো হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে কেটে কেটে যাদের উপর আপনি অত্যাচার অন্যায় করেছেন তাদেরকে দেয়া শুরু করে দিবে। আর এই ঝুলি যখন আপনার শেষ হয়ে যাবে, খালি হয়ে যাবে, তখন আপনি কোথায় দাঁড়াবেন? কিছুদিন আগে স্পষ্ট করে একটা হাদিসে পড়লাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যে তিনজন ব্যক্তির বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে যাবেন তার মধ্যে একটি হলো যে শ্রমের মজুরি পরিশোধ করে না। তিনটির মধ্যে একটি যদি হয় মজুরি পরিশোধ না করা, তাহলে আপনি কিভাবে পার হবেন আজকে শ্রমিক নেতা হয়ে? শ্রমিকদের উপরে যে অন্যায় অত্যাচার করে নিজের পকেট ভরছেন, শত শত কোটি টাকার মালিক হচ্ছেন, কিভাবে সেদিন সামলাবেন একটু চিন্তা করে রাখেন। ওয়ালাইকুম সালাম সুজন, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এর পরের বিষয় ছিল আমাদের শ্রমিক রাজনীতি। সেটা হচ্ছে যে শ্রমিক নেতাদেরকে সকল সময়ে দল মত নির্বিশেষে শ্রমিকদের কল্যাণে কাজ করে যেতে হবে। কারণ আমরা শ্রমিক নেতা হই তখন যখন একটি পেশার শ্রমিকরা সংগঠিত হয়ে সরকারের কাছ থেকে একটি রেজিস্ট্রেশন গ্রহণ করে, তখন কিন্তু আমরা শ্রমিক নেতা হই। তার আগে আমাদের কোনো শ্রমিক নেতা হওয়ার সুযোগ নেই। আমরা তার আগে যদি শ্রমিক নেতা হওয়ার চেষ্টা করি, আসলে আমাদের অপরাধ করা হবে। কারণ শ্রম আইনে স্পষ্ট করা আছে, রেজিস্ট্রেশন গ্রহণের পূর্বে শুধুমাত্র ওই সংগঠনের সদস্যদের চাঁদা উঠানো আর রেজিস্ট্রেশন নেয়ার ব্যাপারে কাজ করা ছাড়া আর কোনো কিছুই করা ঠিক হবে না। যা কিছুই করবেন অপরাধ হবে। সেহেতু আমরা নেতৃত্ব আসলে তখনই দিতে পারবো যখন আমরা একটি শ্রমিক সংগঠনের, রেজিস্ট্রিকৃত শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিতে যাব। তাহলে রেজিস্ট্রেশন একটি সরকারি সম্পদ। রেজিস্ট্রেশন যেহেতু সরকারের কাছ থেকে নেওয়া হয়, রেজিস্ট্রেশন যেহেতু শ্রম আইন মেনে নেওয়া হয়, সেহেতু এই শ্রমিক সংগঠন দলীয় প্রভাব মুক্ত রাখাই শ্রেয়। নির্দলীয় ভাবে সাধারণ শ্রমিকদের নিয়ে যেহেতু এই সংগঠনগুলো গঠিত হয়, কারণ সাধারণ একদম তৃণমূলের পর্যায়ের শ্রমিকরা কিন্তু রাজনীতি বোঝেন না, বা বুঝলেও সামান্য কিছু বুঝেন, হয়তো নির্বাচন আসলে মার্কার ভালোবাসায় লাফালাফি করে, তার চেয়ে বেশি কিছু নয়। শ্রমিক রাজনীতিকে অন্তত ব্যক্তিগতভাবে শ্রমিকের নেতারা, আমরা এই দেশের 43টা রেজিস্ট্রিকৃত দলের মধ্যে যে কোনো দলের কর্মী, সমর্থক এবং উচ্চ পর্যায়ের নেতাও হতে পারে, তাতে কোনো আপত্তি নেই। যার যে দল ভালো লাগে করেন। কিন্তু যখন শ্রমিক রাজনীতি করার জন্য শ্রমিক সংগঠনের কার্যালয়ে আসে পৌঁছাবেন, সাথে সাথে তাকে নির্দলীয় হয়ে শ্রমিকদের কল্যাণে শ্রম আইন মোতাবেক কাজ করতে হবে। এটাই বাস্তবতা। কারণ আপনাকে শুধুমাত্র একটি দলের সমর্থক শ্রমিকরা ভোট দিয়ে নির্বাচিত করে আপনাকে শ্রমিক নেতা বানান নাই। সকল সাধারণ শ্রমিকগণ আপনাকে তাদের 2 অথবা 3 বছরের জন্য দায়িত্ব প্রদান করেছেন, যে দায়িত্বগুলো আপনি সঠিকভাবে পালন করবেন। এবং প্রত্যেকজন শ্রমিক নেতা শ্রম আইন
চর্চা করার চেষ্টা করবেন। আমরা অ্যাভেলেবল দেখি, সচরাচর আমাদের চোখে পড়ে যে ছোটখাটো ছোট ছোট শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দগণ বড় বড় শ্রমিক সংগঠনের বড় বড় শ্রমিক নেতাদের সাথে সম্পর্ক রাখার জন্য বড় বড় শ্রমিক সংগঠনেরও পরিচয়পত্র বহন করেন। আমি একটা উদাহরণ দিতে চাই। একজন কুলি শ্রমিক, একটা কুলি শ্রমিক ইউনিয়নের একজন সদস্য, দুঃখিত, একটা কুলি শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির একজন নেতা পরিবহন সেক্টরে আরেকটা সংগঠনের সদস্য হয়ে রয়েছেন। কেন রয়েছেন? পরিবহন সেক্টরটা অনেক বড়, পরিবহন শ্রমিক নেতাদেরকে অনেক বেশি জায়গাতে মূল্যায়ন করা হয়। পরিবহন শ্রমিক নেতার সাথে সম্পর্ক ভালো থাকলে হয়তো তার মূল্যায়ন বেড়ে যাবে, এরকম চিন্তা করে সে কুলি শ্রমিক ইউনিয়নের একজন নেতা পাশাপাশি পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি পরিচয়পত্র গ্রহণ করে সদস্য লাভ করে চুপচাপ বসে আছেন, যাতে নির্বাচনের সময় সে এইটার ফায়দা লুটতে পারে, যাতে নির্বাচনের সময় সে যেহেতু ছোটখাটো একটা নেতা, তাকে ব্যবহার করে কিছু ভোট কালেকশন করা যেতে পারে। কিন্তু শ্রম আইন স্পষ্ট করা আছে, আপনি যখন একটা শ্রমিক সংগঠনের সদস্য লাভ করেন, আগে ছিল ডি ফরম আর এখন হলো 55 ক ফরম পূরণ করে আপনাকে শ্রমিক সংগঠনের সদস্য হতে হয়। যে 55 ক ফরমের নিচে স্পষ্ট করে লেখা আছে যে আপনি অন্য কোন শ্রমিক সংগঠনের সদস্য নেই, নিজে এটা স্বীকার করছেন, অপরাধ করছেন। এটা স্বীকার করে যখন দ্বৈত সদস্য পদ লাভ করছেন তখন অপরাধ করছেন। স্পষ্ট আছে শ্রম আইনে যে একই ব্যক্তি একই সাথে দ্বৈত সংগঠনের সদস্য থাকিলে তাকে কম পক্ষে 1 মাস জেল খাটতে হবে। আপনি জেনে শুনে আজকে যে অন্যায় করছেন, এইটা যদি আপনার নেতা থাকার কারণে কেউ আজকে আপনার ভয়ে কিছু বলছে না, কিন্তু কালকে যদি কোনোভাবে আপনার পা পিছলে যায়, কোন শ্রমিক কোন নেতা যদি আপনার বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের করেন, বাঁচার কোনো উপায় নেই। কারণ এই ধারা পড়তে গিয়ে আমি দেখেছি এখানে কোনো জামিন নেই, দেওয়ার সুযোগ নেই। কোথায় যাবে আপনার এই লোভে নেতাদেরকে হাতে রাখার জন্য ছোটখাটো একটি শ্রমিক সংগঠনের নেতা হয়ে বড় একটা শ্রমিক সংগঠনের সদস্য পদ লাভ করছেন যে লোভে, সেই লোভ আপনার কোথায় যাবে যদি আপনাকে লাল ঘরে ঢোকে রুটি খেতে হয়? ফিরে আসুন, যারা যারা এখন পর্যন্ত রয়েছেন, সচরাচরে আমি জানি অনেককেই, আমার চেনা জানার মধ্যে অনেকে আছেন। ফিরে আসুন, অনুরোধ করছি, নতুবা যদি আপনার পা একটু পিছলে যায়, লাল ঘরে গিয়ে রুটি খাওয়া ছাড়া কোনো পথ আপনার কিন্তু নেই। কোথায় যাবে তখন আপনার নেতৃত্ব? কোথায় যাবে তখন আপনার সম্মান? যখন জানাজানি হবে আপনি কোন অপরাধে জেল খাটছেন, যখন জানতে পারবে যে আপনি একই ব্যক্তি দ্বৈত সংগঠনের সদস্য হওয়ার কারণে জেল খাটছেন, আপনাকে দেখে মানুষ হাসাহাসি করবে। কারণ একজন পুরুষ মানুষের 2টা বউ, 4টা বউ, 4টা স্ত্রী পর্যন্ত ইসলামে রাখার বিধান রয়েছে, কিন্তু একটি মেয়ে মানুষ একই সাথে 2টি স্বামী নিয়ে সংসার করতে পারবে না। আপনি যখন যখন আপনার জানাজানি হবে, তখন কি হবে? সাধারণ শ্রমিকগণ আপনার দিকে আঙ্গুল উঠাবে যে আপনি এক বধূ হয়ে একাধিক স্বামীর সংসার করার চেষ্টা করছেন একই সময়ে।
ফিরে আসুন, যারা আছেন এরকম অপরাধ করবেন না, নিজেদের সম্মান নিজেরা নষ্ট করবেন না। সবশেষে যে কথাটা আমি বলতে চাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। সেটা হলো, বাংলাদেশে শ্রম দপ্তর, শ্রম ভবন, শ্রম মন্ত্রণালয় একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কেমন সাংবিধানিক প্রতিষ্ঠান? বাংলাদেশের প্রচলিত আইনে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের শ্রম আইন শ্রমিকদের কল্যাণে আলাদাভাবে করা রয়েছে। 1971 সালের 16 ডিসেম্বরে দেশ স্বাধীন হলেও শ্রমিকদের কল্যাণে শ্রম আইন হয়েছে 2006 সালে। এই 2006-এর শ্রম আইন মেনে শ্রম দপ্তর এবং শ্রমিক নেতৃবৃন্দদেরকে চলতে হবে। চলা প্রয়োজন নয়, চলতে হবে। এর কারণ, এভাবে বলার কারণ হলো, যেহেতু বাংলাদেশের শ্রমিকদের জন্য আলাদা শ্রম আইন রয়েছে, সেহেতু এখানে যুক্তি তর্ক, বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই এখানে চলবে না। এ কথা বলার কারণ হলো, বাংলাদেশে প্রায় 11টি শ্রম দপ্তরেই আমার পদচারণা রয়েছে। প্রত্যেকটা জায়গাতেই আমি যে বিষয়টি দেখছি সেটা হলো যে কোনো একটা ধরনের আইন বিরোধী একটা কাজ হওয়ার চেষ্টা হচ্ছে বা করার চেষ্টা করে নিচ্ছে। এরকম সময় শ্রম দপ্তরের অফিসারগণ নিজেরা অস্বস্তি ফিল করছেন। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তখন সাথে সাথে তারা বলছেন যে এই কাজটি করে নিতে চান, সে অমুক দলের অমুক পদের নেতা। ধরেন, আপনারা যারা শ্রম দপ্তর সাংবিধানিক প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের ইচ্ছা মতো কোনো কাজ করে নেওয়ার চেষ্টা করছেন, শ্রম দপ্তরের অফিসারগণ নিজেদের উপরে চাপ কমানোর জন্য, নিজেরা ভালো থাকার জন্য যদি আপনাকে একটু একটু এদিক ওদিক করে সেই কাজটি করে দেয়, আর আপনার যদি বিপরীত গ্রুপ থাকে, তারা যদি সেইটা ধরে বসে বা সেইটার বিরুদ্ধে অ্যাকশন নেয়, কোথায় যাবেন তখন আপনারা? আর মনে করেন বিপরীত গ্রুপ নেই, কিন্তু আজকে আপনি যে কাজটি বেআইনি ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আপনার দলীয় ক্ষমতার বলে হুমকি দিয়ে যে কাজটি করে নিচ্ছেন অন্যায়ভাবে, বেআইনি ভাবে, সেই কাজটি জন্য করে আপনার মৃত্যুর পরে আপনাকে যে ধরবে, আপনার দ্বারায় সেই কাজটি করে নেওয়ার পরে আপনার দ্বারায় যদি সাধারণ শ্রমিক একজনেরও বিন্দু পরিমাণ সেই কারণে ক্ষতি হয়ে থাকে, আপনি কি মৃত্যুর পরে যে আপনার বিচার করবে, যে ঘোষণা করেছে শ্রমিকরা আমার বন্ধু, সেই বিচারকের সামনে গিয়ে জবাব দিতে পারবেন? আজকে আপনারা ক্ষমতায় রয়েছেন, কালকে আপনার দল ক্ষমতায় থাকবে না। অন্য দল যখন ক্ষমতায় আসবে, তখন ওই সেক্টরে আপনার সমমর্যাদার যে নেতা রয়েছে, আপনি আজকে যেই কাজ করে নিয়ে গেলেন, তারা ক্ষমতায় এসে
আপনাকে এর 3 গুণ, 4 গুণ, 10 গুণ, 70 গুণ পর্যন্ত ফেরত দিবে। এটা আপনাকে ভাবতে হবে। তখন আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? আর শ্রম দপ্তরের অফিসারগণ তো আসলে বেশিরভাগ সময় থাকেন বেকায়দায়। কারণ এদেশে প্রায় 7 থেকে 8 কোটি শ্রমিক। আর এই শ্রমিকদের অভিভাবক যে সাংবিধানিক প্রতিষ্ঠান শ্রম দপ্তর, সারা দেশে এই শ্রম ডিপার্টমেন্টে 1000 থেকে মাত্র 1200 লোক জনশক্তি নিয়োগ করা রয়েছে। কতজন শ্রমিকের পেছনে, কতজন শ্রমিকের ভাগে শ্রম দপ্তরের একজন সদস্য রয়েছে, শ্রম দপ্তরের একজন অফিসার বা কর্মচারী, কর্মকর্তা কর্মচারী ভাগে পড়লো। আসলে তো তারা অপারক। 100 জন শ্রমিক যদি একজন কর্মকর্তা বা কর্মচারীকে ঘিরে ধরেন, জোর করেন কোনো কিছু করে নেওয়ার জন্য, সে তো আসলে নাজেহাল হয়ে যায়। তাকে হয়তো বাধ্য হতে হয়। তবে একদম ভীত হয়ে আপনারা চলবেন না। শ্রম দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করে রুটি রুজি করছেন, যে প্রতিষ্ঠানে চাকরি করে আপনারা আপনাদের স্ত্রী সন্তানদের লালন পালন করছেন, সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্য আপনাদেরকে নিয়োগ করেছে। তাই কোন দলীয় নেতার আঙ্গুল দেখানো দেখবেন না, কোন দলীয় নেতার টেবিল চাপড়ানো দেখবেন না। কোন দলীয় নেতা, আমার জানা আছে যে কয়েক বছর আগের ঘটনা, একজন শ্রমিক নেতা শ্রম দপ্তরের একজন অনেক বড় অফিসারের টেবিলে গিয়ে গ্লাসের উপর একটা থাপা দিয়েছিল। পাশের রুম থেকে আরেকজন অফিসার বের হয়ে শ্রম দপ্তরের ছাদের উপরে গিয়ে চুপচাপ এক কোনায় বসে আছেন। না, এরকম যদি আপনারা করেন তাহলে নেতারা আপনাদেরকে মাছ ভাজার মতো করে উল্টে পাল্টে পুড়ে ছাই করে খেয়ে ফেলবে। যদি কোনো শ্রমিক নেতা শ্রম আইন বহির্ভূত কোনো কাজ করার জন্য আপনার টেবিলে গিয়ে টেবিল চাপড়ানোর চেষ্টা করে, আপনি পাল্টা তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। সারা বাংলাদেশে যে কোনো এক জায়গাতে একজন এটা করে দেখান, তাহলে দেখেন সেই চোখ রাঙানো নেতাগুলো, সেই টেবিল চাপড়ানো নেতাগুলো সব এমন গলি খুঁজবে যে গলির ভিতরে গেলে তাকে আর কেউ দেখতে পাবে না। কার ভিতরে ঢুকে যাবে, কোন গর্তের ভিতরে ঢুকে যাবে দেখেন। ভয় পাবেন না আপনারা। আপনাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনারা সরকারি চাকরি করেন, আপনাদের জন্য শ্রম আইন রয়েছে। একটা দলের কিছু কিছু কর্মকর্তা কর্মচারীগণ আছে যে কোন দলের দলীয় রাজনৈতিক নেতারা যদি কোনো বিষয়ে সুপারিশ করার জন্য ফোন করে, সাথে সাথে তারা তার পাঁচাটা গোলামের মতো হয়ে সেই কাজটা করে দেওয়ার জন্য নিজেদের মধ্যে পর্যন্ত গন্ডগোল করার চেষ্টা করেন। করবেন না। আমি একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই। মনে করেন এখন আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সে চিন্তা করলেন যে একটি জেলার পুলিশ সুপারকে সে আরেকটি জেলার পুলিশ সুপার হিসেবে দেখতে চান। হ্যাঁ, উনি মনে করা মাত্রই সাথে সাথেই 6টি ধাপে
কাগজ রেডি করতে হবে, যেই প্রত্যেকটা ধাপে 5 মিনিট করে লাগলেও 30 মিনিট সময় লাগবে। সেই 30 মিনিট সময় যদি প্রধান উপদেষ্টা সহ্য করার মতো ধৈর্য না থাকে, তাহলে তাকে এই চিন্তা করাটাও ভুল হবে। কারণ আমরা তো আর জান্নাতে বসবাস করছি না। আমরা পড়েছি জান্নাতে বসবাস করার সময় একটা পাখি উপর দিয়ে উড়ে যাবে, মনে মনে ভাববেন যে পাখিটা দেখতে খুব সুন্দর, এই পাখিটা যদি আমি ভুনা করে খেতে পারতাম, সাথে সাথে নিচের দিকে তাকায় দেখবেন আপনার সামনে প্লেটে চলে এসেছে। এটা আমরা পড়েছি। এটা জান্নাতে সম্ভব, কারণ ওই কর্ম করবে আল্লাহ তাআলা তার ফেরেশতা দ্বারা, যে কোন বলতে সময় লাগে, ফায়াকুন বলার আগে তৈরি হয়ে যায়। আপনি প্রধান উপদেষ্টা যদি একটা অর্ডার বাস্তবায়ন করতে 30 মিনিট লাগে, তাহলে একজন দলীয় নেতা আপনার কাছে অবৈধ কোনো বিষয় চাহিদা করলো যে এইটা করে দিতে হবে, এটা করে দেন, সাথে সাথে আপনার চেয়ারটা কেন গরম হয়ে যায়? সাথে সাথে আপনি এটা করে দেওয়ার জন্য কেন উদ্বুদ্ধ হয়ে যান? সে তার যে চাহিদা, সেই চাহিদাটা শ্রম আইনের ভিতরে পড়লো কিনা, প্রথমে তো আপনাকে এটা ভাবতে হবে। যদি শ্রম আইনের ভিতরে না পড়ে থাকে, তাহলে এই আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে তার সেই কাজটা করে দেওয়া যাবে কিনা, সেটা আগে আপনাকে ভাবতে হবে। তাৎক্ষণিকভাবে নেতাকে খুশি রাখার জন্য আপনারা শ্রম দপ্তরের কর্মচারী কর্মকর্তারা উন্মাদ হয়ে যান, না এটা করবেন না। আপনারা বুঝাবেন আমরা সংখ্যায় কম হলেও আমরা তোমাদের অভিভাবক, আমরা তোমাদের অভিভাবক, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে তোমাদেরকে আসতে হবে, আইন মেনে চলতে হবে। আপনারা শ্রম দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এই রেওয়াজ শুরু করেন। দেখেন বাংলাদেশের শ্রমিক নেতারা আপনাদেরকে কিভাবে আপনাদের মতো করে শ্রম আইন মেনে চলার জন্য কিভাবে বাধ্য হয়ে যায়। আর আপনারা যখন নেতাদের একটা ফোনে এদিক ওদিক করে দিচ্ছেন, দিনকে রাত করে দিচ্ছেন, আইনের তোয়াক্কা করছেন না, তখন হয়তো সামান্য কিছুক্ষণের জন্য ওই নেতার পছন্দের পাত্র আপনি হন। কিন্তু যদি আপনার সেই কর্মের দ্বারা সাধারণ একজন শ্রমিকেরও কোনো ক্ষতি হয়, অন্যায়ভাবে যদি ক্ষতি হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, আপনার মৃত্যুর পরে যে আপনার বিচার করবে, যার সামনে গিয়ে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, সে ঘোষণা করেছে তার বন্ধু শ্রমিক। বিচারকের বন্ধুর যদি আপনার দ্বারা ক্ষতি হয়ে থাকে, আপনি কিভাবে সেখানে পার হবেন? আপনি যে ধর্মেরই হন না কেন, আপনাকে কিন্তু বিশ্বাস করতে হয় মৃত্যুর পরে একটি পরজগৎ রয়েছে। পরজগতের সৃষ্টিকর্তার কাছে আপনাকে গিয়ে কৈফিয়ত দিতে হবে। আশা করি শ্রম দপ্তরের বিষয়ে যে কথাটি বললাম, শ্রম দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ শিক্ষিত সমাজ, আপনারা দেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, আপনাদেরকে আর বেশি বলা লাগবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা দলীয় নেতাদের পাঁচাটা গোলাম না হয়ে, দলীয় নেতাদেরকে খুশি রাখার চেষ্টা না করে, এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে বাংলাদেশের শ্রম আইনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। শ্রম আইন মেনে এই দেশের প্রত্যেকটি শ্রমিক নেতাকে চলতে হবে, প্রত্যেকটি শ্রমিকদের কল্যাণে তাদেরকে কাজ করতে হবে। রক্ত শোষণ করে, শ্রম আইন অমান্য করে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক বনা যাবে না। এইটা আপনারা সাধারণ শ্রমিক নেতাদেরকে, সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতাদেরকে বোঝানোর চেষ্টা করেন। শ্রমিক নেতাদের একটা ফোনে আপনাদেরকে প্রভাবিত হওয়া যাবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানটির
মর্যাদা আপনারা অক্ষুণ্ণ রাখবেন, এই আশা ব্যক্ত করে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে দেশের প্রচলিত শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে শ্রম দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে শ্রম আইন মোতাবেক শ্রমিক নেতৃবৃন্দদেরকে এবং শ্রমিক ইউনিয়ন গুলোকে পরিচালনা করার জন্য বাধ্য করার জন্য ব্যবস্থা করার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের লাইভটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।